সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় সেটা দেখেছিলাম, হ্যাঁ, কিভাবে এটার বিকাশ ঘটে সেটা দেখেছিলাম। আজকে আমরা স্ত্রী গ্যামেটোফাইট বা স্ত্রী রেণু কীভাবে বিকাশ লাভ করে সেটা দেখবো ইনশাল্লাহ। এবং এর পরবর্তী ফুলে কি ঘটনা ঘটে সেটা দেখবো ইনশাল্লাহ। আমরা পড়তেছিলাম উদ্ভিদ বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় উদ্ভিদ প্রজনন পড়তেছিলাম। তাহলে আজকের ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা ফুলে রেণু কিভাবে উৎপন্ন হচ্ছে এবং সেটা কিভাবে বিকাশ লাভ করতেছে সেটা দেখেছিলাম। হ্যাঁ, আজকে আমরা দেখবো হলো কিভাবে স্ত্রী রেণু উৎপন্ন হয় সেটা দেখবো, ঠিক আছে? তাহলে আমরা দেখেছিলাম যে একটা ফুলে এরকম স্ত্রী স্তবক থাকে, এরকম স্ত্রী স্তবক, খেয়াল করো, এরকম স্ত্রী স্তবকে তিনটা অংশ থাকে। একটা হলো গর্ভাশয়টা, এটা গর্ভাশয়, এটা গর্ভদণ্ড, আর এটা হলো গর্ভমুণ্ড। এই তিনটা থাকে, হ্যাঁ। এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এই পুংস্তবক থেকে যে পরাগধানী আর পরাগদণ্ড, এই পরাগধানের মধ্যে থেকে কিভাবে পরাগরেণু তৈরি হয়েছিল সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা এটা দেখবো না, আমরা দেখবো আজকে হলো স্ত্রী স্তবক থেকে কিভাবে বিকাশ লাভ করে, স্ত্রী রেণু বা ডিম্বাণু কিভাবে বিকাশ লাভ করে সেটা দেখবো। আসলে মূলত এই গর্ভাশয়ের মধ্যে এই স্ত্রী রেণু বা ডিম্বাণু তৈরি হয়। এখন কিভাবে তৈরি হয় সেটা দেখো। হ্যাঁ, গর্ভাশয়ের মধ্যে একটা কোষ থাকে। এই কোষটা মূলত মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজন ঘটার পর এখানে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। এরকম 4টা কোষ তৈরি হয়। এই 4টা কোষের মধ্যে এই 3টা কোষ মারা যায়, এবং এই একটা কোষ সাইজে বড় করে দেখালাম, বড় আকৃতির হয়েছে, এবং তার মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। এখানে তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো যে আসলে মিওসিসের মাধ্যমে গত ক্লাসে আমি বলেছিলাম একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, এবং এই 4টা কোষ এগুলো সব হ্যাপ্লয়েড হয়, এবং মাতৃকোষ যেখানে কোষ বিভাজন হয়েছে মিওসিস সেটা ছিল ডিপ্লয়েড, এবং নতুন যে 4টা কোষ তৈরি হয় সেগুলো হলো হ্যাপ্লয়েড। এই 4টা কোষের 3টা কোষ তো নষ্ট হয়ে যায়, আর একটা কোষ এটা এই নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটা কি? এই নিউক্লিয়াসটা হলো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। তো এইখানে খেয়াল করো, এখানে কি ঘটনা ঘটে, এই নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। একটা নিউক্লিয়াস ভেঙে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। তো এই দুটো নিউক্লিয়াস, খেয়াল করো, এই দুটো নিউক্লিয়াস দুই পাশে চলে যায়, দুই পাশে চলে গেল, হয়তো দেখতে পাচ্ছ তোমরা। এরপরে এই উপরের নিউক্লিয়াসটা আবার দুটো নিউক্লিয়াসে পরিণত হয় ভেঙে। একইভাবে নিচের নিউক্লিয়াসটা দুটো নিউক্লিয়াস হয়ে গেল। তাহলে উপরে একটা ছিল, নিচে একটা ছিল, সেটা ভেঙে উপরে দুটো হলো, নিচে দুটো হলো। এরপরে খেয়াল করো, এই দুটো নিউক্লিয়াস থেকে আবার আরো দুটো নিউক্লিয়াস তৈরি হয়, এখানেও আরো দুটো নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে উপরের দিকে 4টা নিউক্লিয়াস হলো, নিচের দিকে 4টা নিউক্লিয়াস হলো। হ্যাঁ, এরপরে এই 4টা নিউক্লিয়াসের মধ্যে থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসে, এখান থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসে। তাহলে খেয়াল করো, উপরের দিকে 3টা নিউক্লিয়াস হলো, নিচের দিকে 3টা নিউক্লিয়াস হলো, মাঝখানে 2টা নিউক্লিয়াস হলো। হ্যাঁ, এবং এই নিউক্লিয়াসগুলো একটা আলাদা কোষে রূপান্তরিত হয়। কেমনে? কারণ হলো এই মূলত একটা কোষ ছিল, এই কোষের যে সাইটোপ্লাজমগুলো ছিল, এই সাইটোপ্লাজমগুলো এই যে 8টা নিউক্লিয়াস আছে এরা নিজের মতো করে ভাগাভাগি করে নিয়ে এই বেশিরভাগ জায়গায় এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলো আসলে মূলত একদম শূন্য হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে এই নিউক্লিয়াসগুলো আসলে আলাদা আলাদা কোষে রূপান্তরিত হয়ে যায়। খেয়াল করো,
মাঝের যে দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসকে কি বলবো? সেকেন্ডারি নিউক্লিয়াস। মাঝের নিউক্লিয়াসকে কি বলবো? সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। এরপরে ঘটনা ঘটে, আর এই যে উপরের যে তিনটা নিউক্লিয়াস, এই তিনটা নিউক্লিয়াস আরো পূর্ণতা পায়। তারপরে এই তিনটা নিউক্লিয়াস সুন্দর মতো এই যে এক সাইজ হয়ে যায়। আচ্ছা, এই তিনটা নিউক্লিয়াস দেখো, উপরে তিনটা নিউক্লিয়াস সুন্দর করে দিলাম। এই তিনটা নিউক্লিয়াসকে বলা হচ্ছে অ্যান্টিপোডাল সেল। সেল মানে কোষ। কেন কোষ বলা হয় একটু আগে বললাম। তাহলে এই তিনটা নিউক্লিয়াসকে কি বলে? অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ। একই হবে নিচের এই যে তিনটা নিউক্লিয়াস আছে, এই তিনটা নিউক্লিয়াস সুন্দর মতো সাজে, মাঝখানেরটা একটু সাইজে বড়, দুই পাশেরটা একটু সাইজে ছোট। আচ্ছা, খেয়াল করো দুই পাশের যে দুই নিউক্লিয়াস দেখতে পাচ্ছ হয়তো, দুই পাশের যে দুই নিউক্লিয়াস, এই দুই নিউক্লিয়াসকে বলা হচ্ছে সিনার্জিক সেল, সহকারী কোষ। সহকারী কোষ। এবং মাঝের যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিম্বাণু। এই মাঝের এটাই হলো মূল ডিম্বাণু। এই ঘটনাটা ঘটে। এটাই তৈরি হয় কিভাবে এখন তাই দেখলাম। একটা ডিম্বাণু কিভাবে তৈরি হয় গর্ভাশয়ের ভেতরে আমরা সেটা দেখলাম। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো এই জায়গাগুলো ফ্রি, এই জায়গাগুলো মাঝের এই জায়গাগুলো আসলে মুক্ত, খালি, একদম কিছু নেই ভেতরে। আচ্ছা, এখন কি ঘটনা ঘটে? তাহলে আমরা এর ডিম্বাণু তৈরি হলো। ডিম্বাণু হলো স্ত্রী রেণু। কিভাবে তৈরি হলো এতক্ষণ ধরে আমরা সেটাই দেখলাম। আমি খুবই সহজে তোমাদের সংক্ষেপে বলার চেষ্টা করেছি যাতে বিষয়গুলো সহজে মূল জিনিসগুলো বুঝতে পারো। হ্যাঁ, কিছু এক্সট্রা কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, তোমাদের বই অনেক ডিটেলস দেওয়া আছে, এইগুলা নিজেরা পড়ে বুঝে নিতে হবে। আমি শুধু লাইন বাই লাইন এগুলো পড়তে যাই তাহলে তোমাদের ক্লাসই হোসানো শেষ হবে না। হ্যাঁ, এই জন্য বাসায় মূল জিনিসটা আমি তোমাদের দেখাচ্ছি, বইয়ে তোমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কার করে কি হচ্ছে না হচ্ছে আমার কথার সাথে যদি তুমি মিলাও তাহলে খুব সহজে বুঝতে পারবে। হ্যাঁ, এবং এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ হলো পরীক্ষায় এমসিকিউ এর জন্য এই ইনফরমেশনগুলো খুব বেশি প্রয়োজন। এমসিকিউ এ আসবে এগুলো। তাহলে যাই হোক, এইবার দেখো কি ঘটনাটা ঘটে। এই ঘটনাটা ঘটছে ইতিমধ্যে। তাহলে আমরা দেখলাম কি পুংরেণু কিভাবে উৎপত্তি লাভ করলো, স্ত্রী রেণু কিভাবে উৎপত্তি লাভ করলো সেটা আমরা দেখলাম। আসলে আমরা গত ক্লাসে দেখেছিলাম হলো পুংরেণু বা পরাগ রেণু কিভাবে তৈরি হয়। এই পরাগ রেণুর বিকাশ লাভ, এটাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। কি বলা হয়? মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোর, খেয়াল করো, এই মাইক্রোস্পোর বিকাশের যে প্রক্রিয়া বা উৎপত্তি লাভ করে সেটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। এখন মাইক্রোস্কোপ কোনগুলা? পুংরেণু, যেগুলা পুংরেণু মানে হচ্ছে পরাগ রেণু, সেখান থেকে তৈরি হলো শুক্রাণু। ওই যে টিউবের ভেতরে শুক্রাণু তৈরি হলো, গত ক্লাসে দেখিয়েছিলাম। এইগুলা হচ্ছে পরাগ রেণু, এইগুলাকে বলা হচ্ছে মাইক্রোস্পোর। আর এই যে ডিম্বাণু তৈরি হলো, এটা সাইজে পরাগ রেণু হচ্ছে বড় হয়, এটাকে বলা হচ্ছে মেগাস্পোর। এবং এটা যে উৎপত্তি লাভ করলো, বিকাশ লাভ করলো, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিস। তোমাদের এই টার্মগুলো মুখস্থ রাখতে হবে। মেগাস্পোর, মাইক্রোস্পোর, এই জিনিসগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন কি ঘটনাটা ঘটে সেটাকে খেয়াল করো। এখন এখানে যে পরাগ রেণু ছিল, এই পরাগ রেণু এসে এখানে পড়ছিল, গর্ভমুণ্ডের উপরে এসে পড়ে। এবং গত ক্লাসে আমি দেখেছিলাম এটা গর্ভরেখা দেখতে কাটা কাটা, এবং এই প্রতিটা ফুলের গর্ভমুণ্ডটা চটচটে আঠালো হয়। পরাগ রেণু এখানে পড়ার সাথে সাথে ধরে ফেলে, পরাগ রেণু এখানে পড়ার সাথে সাথে ধরে ফেলে, এবং তখন এই পরাগ রেণু থেকে টিউব বের হয়। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে পরাগ রেণু থেকে কিভাবে টিউব বের হয়, এবং টিউব নিউক্লিয়াস বলে বা নালিকা নিউক্লিয়াসটা এর টিউবটা তৈরি করে। এই জিনিসটা, এই যে গর্ভদণ্ড, এটা আসলে 2 ডাইমেনশনে দেখানো হচ্ছে। এটা এরকম দেখতে গোলাকার না, এরকম। এখন এই টিউবটা এর ভেতর দিয়ে ঢুকে যায়, এর ভেতর দিয়ে টিউব এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে, এই দিক দিয়ে এইখানে আসে। হ্যাঁ, এই টিউবটা এখানে আসে, এইখানে প্রবেশ করে। যখন টিউব এখানে আসে, এখানে এসে শেষ হয়, টিউবের গঠন শেষ, তখন এই সামনের যে টিউব নিউক্লিয়াসটা ছিল সেই টিউব নিউক্লিয়াসটা মারা যায়, মানে নিঃশেষ হয়ে গেল। এবং পেছনে আরেকটা নিউক্লিয়াস, গত ক্লাসে দেখিয়েছিলাম, পেছনে আরেকটা নিউক্লিয়াস ছিল যেটা নাম হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস ভেঙে দুটো শুক্রাণু তৈরি হয়। এখানে
একটা শুক্রাণু ভেঙে দুটো শুক্রাণু তৈরি হয় এবং এই নিউক্লিয়াসটা নিউক্লিয়াসটা এই টিউবটা এই যে টিউবটা তৈরি হয়েছিল এই টিউবটা এটা ফেটে যায় টিউবের চাপে। এই শুক্রাণু দুটো পেছনে যে শুক্রাণু দুটো এটা এই এমব্রিও স্যাকের মধ্যে ঢুকে পড়ে, মানে গর্ভযন্ত্র, এই পুরো জিনিসটাকে গর্ভযন্ত্র এমব্রিও স্যাক বলতেছে। এই গর্ভযন্ত্রের মধ্যে ঢুকে পড়ে, গর্ভযন্ত্রের মধ্যে ঢুকে একটা শুক্রাণু মিলিত হয় হলো এটার সাথে এবং আরেকটা শুক্রাণু মিলিত হয় এইটার সাথে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তাহলে দুটো শুক্রাণু, একটা এই যে দুটো শুক্রাণু প্রবেশ করে এমব্রিও স্যাকের মধ্যে, এমব্রিও স্যাকের মধ্যে একটা শুক্রাণু প্রবেশ করে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে সংযুক্ত হয়, আরেকটা নিউক্লিয়াস আরেকটা হলো ডিম্বাণুর সাথে যুক্ত হয়। এই যে একই সাথে দুটো শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক। এবং শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন হচ্ছে, এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক। তাহলে নিষেক কি? নিষেক হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। দ্বিনিষেক কাকে বলে? দ্বিনিষেক হলো একই সময়ে একটি শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং অপর শুক্রাণুটি মিলিত হয় হলো ডিম্বাণুর সাথে। একই সময়ে দুটো শুক্রাণুর মিলনকে দ্বিনিষেক বলে। তোমাদের বইয়ে এই সূত্রটা এটা তোমরা মুখস্থ করে ফেলবে। তাহলে এই দ্বিনিষেক ঘটে এখানে। এরপরে যখন নিষেক হয়ে গেল, খেয়াল করো কথাগুলো, তারপরে কি হচ্ছে? তখন এই উপরের অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষগুলো মারা যায়, একদম মারা গেল। এবং এই সেকেন্ডারি নিউক্লিয়াস, দেখো দুটো নিউক্লিয়াস, এটা এন যোগ এন, হ্যাঁ, এটা সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, এর সাথে শুক্রাণুর একটা নিউক্লিয়াস মিলিত হলো, হয়ে 3n হলো। এখন 3n বলা হয় ট্রিপ্লয়েড, 3n বলা হয় ট্রিপ্লয়েড। তাহলে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা নিউক্লিয়াস মিলে গেল, এই নিউক্লিয়াসটা কই থেকে আসলো? শুক্রাণু নিউক্লিয়াস, শুক্রাণু নিউক্লিয়াস। তাহলে এটাকে বলা হচ্ছে ট্রিপ্লয়েড হয়ে গেল। এই জিনিসটা তখন পুরোটাই ট্রিপ্লয়েড হয়ে গেল। 3n, এই যে ঘটনাটা ঘটে, হ্যাঁ, 3n হয়ে গেল। এবং এই দেখো দুই পাশে দুটো সিনার্জিক সেল ছিল, সহকারী সেল কোষ ছিল, এরাও তখন মারা যায়, বেচারা কি এরকম থাকা কাজ যায়, মারা যায়। এবং এই ডিম্বাণু যেটা ছিল, এই ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু মিল হয়েছে, তাহলে ডিম্বাণুটা ছিল n, এর সাথে শুক্রাণুর আরেকটা n মিলিত হয়ে কি হয়েছে? 2n হয়ে গেছে, তাই না? মানে ডিপ্লয়েড হয়ে গেছে। তাহলে এরপরে কি ঘটনাটা ঘটে সেটা খেয়াল করো। এরপরে আমি জিনিসটাকে একটু বড় করে অন্য জায়গায় দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা পুরোটা এমব্রিও স্যাক, এখানে অ্যান্টিপোডাল সেল ছিল, এখানে দুটো সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল। তাহলে দুটো শুক্রাণুর একটা শুক্রাণু এসে ডিম্বাণুর সাথে মিলল এবং এই কোষগুলো মারা গেল, এই সিনার্জিক সেল মারা যায়। আর একটা শুক্রাণু এখানে এসে মিশছে, এটা এই অ্যান্টিপোডাল সেলটা মারা গেল, এটা দুটো সিনার্জিক সেল ছিল মারা গেল, সহকারী কোষ, অ্যান্টিপোডাল কোষও মারা গেল। এরপরে ঘটনাটা ঘটে দেখো, এটা ট্রিপ্লয়েড হয়ে গেল, এটা একটা বড় নিউক্লিয়াস হয়ে গেল ট্রিপ্লয়েড, এবং এটা ডিপ্লয়েড হয়ে গেল। এবং প্রথম শুক্রাণু কোষ মিলার পরে যেটা তৈরি হলো, প্রথম যে কোষটা তৈরি হলো, সেই কোষটাকে বলা হলো জাইগোট। কি বলে এটার নাম? হলো জাইগোট। তাহলে খেয়াল করো, এবং এই জায়গাগুলো কিন্তু ফাঁকা। তাহলে সরি, এই তখন ট্রিপ্লয়েড নিউক্লিয়াসটা এটা দ্রুত বিভাজিত হয়ে এই জায়গাগুলো ভরাট করে ফেলে, দ্রুত বিভাজিত হয়ে এই ফাঁকা জায়গাগুলো ভরাট করে ফেলে। এবং এই জাইগোট কোষ একটা কোষ থেকে দুটা কোষ হয়, দুটো থেকে চারটা, চারটা কোষ থেকে আটটা, মানে মাইটোসিস কোষ বিভাজন হয়ে এটা একদিক থেকে কাণ্ড তৈরি করে, এবং আরেকদিকে মূল তৈরি করে, এখান থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হয়। তার মানে এটা ধরো ফুল, তার মানে যখন এই ঘটনাটা ঘটে, তার মানে এটা পুরোটাই এন্ডোস্পার্মে পরিণত হয়, শস্যে পরিণত হয়, এবং এই পুরোটাই ফলে পরিণত হয়। নিষেক হওয়ার পর এই জিনিসগুলো ঝরে পড়ে, ধরো এটা একটা আম, হ্যাঁ, আমি একটু আমের মতো বলার চেষ্টা করি। পুরো গর্ভাশয়টা ধরো একটা ফলে পরিণত হলো, আমে পরিণত হলো।
মাঝখানে যেটা আছে সেটা বীজ, মাঝখানে আছে এটা বীজ। এই আমটা খাওয়ার পর আমরা এই বীজটা তখন কি করি, আঁটি যেটা আমের আঁটি, এটা মাটিতে ফেলি। তখন এখান থেকে এই এই আমটা খেয়ে ফেললাম, শুধু বীজটা থাকলো। এই বীজ থেকে উপর দিকে কাণ্ড বের হয় এবং নিচের দিকে পুনরুত্থ হয়। তাহলে এই ঘটনাটা ঘটে। তার মানে আমরা আজকে কি দেখলাম, যে মেগাস্পোরোজেনেসিস দেখলাম যে কিভাবে স্ত্রী রেণু তৈরি হলো বা ডিম্বাণু তৈরি হলো, এবং এর ডিম্বাণু থেকে কিভাবে বীজ তৈরি হলো, এবং এই বীজ আস্তে আস্তে একদিকে কাণ্ড বের করলো, একদিকে মূল বের করলো, করে সে নতুন আর একটা উদ্ভিদ তৈরি হলো। তাহলে আমরা কিভাবে উদ্ভিদে এই জননটা ঘটে, শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে যৌন জননটা সংঘটিত হয় সেটা দেখলাম। একটা উদ্ভিদ থেকে নতুন আরো অনেকগুলো উদ্ভিদ তৈরি কিভাবে হয় সেটার মূল যে প্রক্রিয়া আমি আজকের ক্লাসে দেখলাম। আগামী ক্লাসে আমরা অযৌন জনন করব। অযৌন জনন মূলত তোমাদের বলেছিলাম যে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি হয়। এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর কোনো কথা নাই, মানে শুক্রাণু এবং ডিম্বাণু টোটালি আউট। এখানে শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়াই অন্য প্রক্রিয়ায় যেই জননটা ঘটে সেটা হলো অযৌন জনন। আগামী ক্লাসে আমরা সেটা থেকে শেষ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে, সে আশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।